প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন TVN ওয়েলনেস দেখার জন্য। সাথে আছি আমি ডক্টর সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি সরাসরি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে এবং এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। একটি বিষয়ের উপর আমরা কথা বলি। দর্শক, আজকে আমরা খুবই সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলবো এবং আমাদের সাথে যিনি উপস্থিত আছেন আপনারা সবাই তাকে চেনেন। আগে পরিচিত হয়ে নিয়ে আজকের অতিথির সঙ্গে। আমাদের আজকের অতিথি বোর্ড সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট ডক্টর খন্দকার তাহের। ডক্টর তাহের, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। তো আসসালামু দর্শক, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহ, জি, ডক্টর খন্দকার তাহের দ- কেমন আছেন? ভালো। দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের স্বাস্থ্যের কথা অনুষ্ঠানে ডক্টর তাহের। ওকে, ধন্যবাদ ডক্টর তাহের, এবং ধন্যবাদ দর্শক যারা আমাদের সাথে যোগ দিয়েছেন বা যোগ দেবেন একটু পরে। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো খুবই সাম্প্রতিক একটি বিষয়। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন যে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা যদি বলি ফেসবুক, ইনস্টাগ্রাম সহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে, ইউটিউবে নানা ধরনের ভিডিও চিত্র ঘুরছে, যেগুলো আমরা দেখছি প্রতিনিয়ত। এবং সেই চিত্রগুলোর বেশিরভাগই নৃশংস, মর্মান্তিক, এবং সেই চিত্রগুলো আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে নিয়ে, এবং যে নিরীহ ছাত্র যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে নিয়ে সেসব ভিডিও চিত্র আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরছে। একই সাথে বেশ কয়েক মাস ধরে, অনেক আগে থেকে, যেটা আরো একটি মর্মান্তিক দৃশ্য আমরা দেখছি, আমরা যার অভিজ্ঞতা ইতিমধ্যে পেয়ে গেছি, সেটা হচ্ছে যে আমরা জানেন যে গাজার চিত্র, গাজায় যে ভয়ানক মর্মান্তিক হত্যাকাণ্ডের চিত্র, সেগুলো কিন্তু আমরা দেখছি। আমরা কিন্তু বলা যায় যে গত কয়েক মাস ধরে এগুলোর মধ্যেই আছি, এবং বেশ কয়েকদিন ধরে সেইটা যখন আমাদের দেশেও সে একই ধরনের ঘটনা ঘটছে, তখন আমরা আরো বেশি একটা বিপর্যস্ততার মধ্যে যাচ্ছি, বিশেষ করে মানসিকভাবে। কথাটা বলছি এই কারণে যে আমাদের অনেক দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন যে এই যে ভিডিও চিত্রগুলো আমরা দেখছি, যে আমাদের সন্তানরা দেখছে, এতে কেউ কেউ বলছেন যে আমি তো আমার কাজে মনোযোগ দিতে পারছি না, কেউ কেউ বলছেন আমি আর নিতে পারছি না, এবং এই জিনিসগুলো আমাদের সন্তানরা দেখছে, তারা কি ভাবছে, এগুলো তাদের মনে কি ধরনের প্রতিক্রিয়া ফেলছে। কাজে এই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই। আমি প্রথমেই আমি একটু লম্বা ভূমিকা দিলাম, কারণ আমার মনে হয় যে দেওয়ার প্রয়োজন ছিল। তো আমি ডক্টর খন্দকার তাহের আপনার কাছে আহ, জানতে চাই, এই যে নৃশংস, মর্মান্তিক দৃশ্যগুলো আমরা দেখছি প্রতিনিয়ত, এবং সেগুলোর আমরা দেখছি এবং একই সাথে সেগুলোকে আমরা বিশ্বাস করছি, সেই যে দেখা এবং বিশ্বাস করা, এর সাথে মানে এগুলো কি কোনোভাবে আমাদের মানসিক অবস্থাকে বিপন্ন করে কিনা, বা মানসিক স্বাস্থ্যে এর কোনো প্রভাব পড়ে কিনা? ধন্যবাদ ডাক্তার আশফাক। এই, যেমন একটা ঘটনা, এটা আমরা আজকের আলোচনায় প্রচুর ইংরেজি শব্দ ব্যবহার করব, কারণ এটি একটি আহ, মানে মানসিক অবস্থা। এর জন্য প্রয়োজনীয় বাংলা শব্দে এই অসুস্থতাটাকে উপস্থাপন করা কৌশলগতভাবে সম্ভবপর হচ্ছে না, সুতরাং ইংরেজি ভাষা শব্দ প্রয়োগ হবে। আশা করি ধৈর্য ধরে শুনবেন। তো আমরা এটাকে বলি যে স্ট্রেস। স্ট্রেস এর সঠিক বাংলা আমার জানা নেই অথবা নাই। তো স্ট্রেস যখন হয়, এটার উৎস হচ্ছে একটি ইভেন্ট। সেই ইভেন্টটা যদি ট্রমাটিক হয়, তখন সেটা স্ট্রেস উৎপাদন করে। এখানে ট্রমা বলতে আমরা বুঝি যে ট্রমা হচ্ছে অ্যাক্সিডেন্ট, যেটাতে জীবন বিপন্ন হতে পারে, অথবা যেমন ভায়োলেন্স, যেমন এমন একটি নৃশংসতা, ভায়োলেন্স যেটি মানুষের প্রাণ হরণ করে, অথবা প্রাণ হরণ, প্রাণ সংহার, মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়, অথবা মৃত্যু সম্পাদিত হয়, অথবা মানুষের শরীরের কোনো অঙ্গহানি ঘটে। এই ধরনের ঘটনাকে আমরা বলি ট্রমাটিক ইভেন্ট। এটা ছাড়াও আরো কিছু ইভেন্টে ট্রমাটিক ইভেন্ট হয়ে থাকে, যেমন সেক্সুয়াল ভায়োলেন্স। সেখানে যদি ধর্ষণ, যেটা রেপ, সেটাতে তার অঙ্গহানি না ঘটলেও তার অস্তিত্বে, তার চেতনায় এবং তার মননে প্রচন্ড ধরনের প্রতিক্রিয়া হয়। এই যে সেক্সুয়াল ভায়োলেন্স, ফিজিক্যাল ভায়োলেন্স এবং ট্রমাটিক ইভেন্ট, সেটি যদি কোনো মানুষ সেই ট্রমার শিকার হয়, এখানে আমাদের দেখতে হবে যে ট্রমাটা কার উপরে হচ্ছে। ট্রমা
যাকে কেন্দ্র করে হচ্ছে তাকে আমরা বলি ভিকটিম, আর যিনি পাশ থেকে দেখছেন তাকে আমরা বলি উইটনেস। তো ভিকটিমের ক্ষেত্রে কি হতে পারে আর উইটনেসের ক্ষেত্রে কি হতে পারে? ভিকটিমের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে এই যে স্ট্রেস, এই যে ট্রমা, এটা যখন হয় তখন শরীরের একটা অ্যাকিউট স্ট্রেস রিয়াকশন হয়ে থাকে। সেখান থেকে আমাদের যে স্ট্রেস যে কেমিক্যাল গুলো আছে, হরমোনগুলো যেমন কর্টিসল, নরএপিনেফ্রিন, এগুলো নিঃসরণ ঘটে। সেই ক্ষেত্রে ব্রেইনের তিনটি জায়গা, অর্থাৎ অ্যামিগডালা, যে ব্রেইনের যে অংশ মানুষের ভয় ভীতিকে নিয়ন্ত্রণ করে, যেটাকে আমরা বলি ফাইট অর ফ্লাইট, যেটাকে করে তার আশঙ্কা, অ্যাংজাইটি, যে এই অর্গানটার উপরে ওই হরমোনটার একটা প্রভাব পড়ে। তারপরে হিপোক্যাম্পাস, যেটাতে স্মৃতি ধরে রাখে, মানুষ জিনিসটাকে মনে রাখে, সেটাতে একটা প্রভাব পড়ে। তারপর একজন মানুষের যে মস্তিষ্কের অগ্রভাগ, যেটাকে আমরা প্রিফ্রন্টাল কর্টেক্স বলে থাকি কারিগরি ভাষায়, সেই জায়গাতেও একটি প্রভাব পড়ে। তাহলে এই তিনটা জায়গাতে প্রভাব পড়ে তাৎক্ষণিক, এটাকে বলে অ্যাকিউট স্ট্রেস রিয়াকশন। এটা পৃথিবীর সমস্ত মানুষ এটাতে একই ধরনের মোটামুটি রিয়াকশন হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে রিয়াকশনটা মানুষ কিভাবে মোকাবেলা করেন। তো এখানে আমার একটা প্রশ্ন, যে আমি একটু ইন্টারাপ্ট করি ডক্টর খন্দকার, যে আপনি যেটা বললেন যে অ্যাকিউট স্ট্রেস রিয়াকশন, হ্যাঁ, এই রিয়াকশনটা কি মানে ভিকটিম যদি বেঁচে যায়, হ্যাঁ, তা সেক্ষেত্রে তার মধ্যেও হতে পারে, আর যিনি এটা পর্যবেক্ষণ করছেন বা উইটনেস করছেন, দেখছেন, তার মধ্যেও কি হতে পারে? দুজনের মধ্যে কি হতে পারে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেটা জেনে থাকি যে যিনি ভিকটিম, যে এই ভায়োলেন্সের শিকার হচ্ছে, অথবা প্রাণঘাতী গান শট ইনজুরি, বন্দুকের গুলির আঘাতে যার মৃত্যু হচ্ছে, অপমৃত্যু যেটাকে আমরা সহজ বাংলায় বলে থাকি, অথবা তার কোনো অঙ্গহানি হচ্ছে ধারালো কোনো অস্ত্রের মাধ্যমে, অথবা তাকে ধর্ষণ করা হচ্ছে শারীরিকভাবে অনেক ভয়ঙ্কর মানে শারীরিক কসরতের মাধ্যমে, সেই ক্ষেত্রে ভিকটিম সে একটি ভয়ঙ্কর স্ট্রেস এর মোকাবেলা করে, এবং এটি বায়োলজিক্যালি ট্রুথ। শরীরের ভেতরে যে দুটো কেমিক্যাল রয়েছে সেটার একটা নিঃসরণ ঘটে অতিমাত্রায়, এবং সেটা মস্তিষ্কের তিনটি জায়গায় এটা প্রভাব ফেলে, ফলে তার কিছু প্রতিক্রিয়া হয়। এই প্রতিক্রিয়াটা আমরা পরে বলবো। তার মানে এটাকে অ্যাকিউট স্ট্রেস রিয়াকশনটা হয়, কিন্তু হয়ে যাওয়ার পর বিভিন্ন মানুষ সেই বিভিন্নভাবে এটাকে ধারণ করে। কোনো কোনো মানুষের ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রেসটা 3 দিনের ভেতরেই এটা সে কাটিয়ে উঠে, অর্থাৎ এটাতে তার স্বাভাবিক জীবনযাত্রায়, যেমন সোশ্যাল ফাংশনিং, সামাজিক কর্মকাণ্ডে, অথবা পেশাগত কর্মকাণ্ডে, অথবা ইন্টারপার্সোনাল ফাংশনিং, অথবা নিজের ব্যক্তিগত যে তার স্বাস্থ্য সুরক্ষা গুলো রয়েছে, যেন ঘুমানো, খাবার আহার করা, নিদ্রায় যাওয়া, কাজ সম্পাদন করা, দায়িত্ব পালন করা, এগুলো যদি ব্যাঘাত করে না, এটা 3 দিনের ভেতরেই অনেক লোক এটাকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলে। এখন আমরা এটা কি উইটনেসের ক্ষেত্রে, মানে এটা কি উইটনেসের মধ্যে যদি এই ধরনের প্রতিক্রিয়া হয়? এটা উভয়ের ক্ষেত্রে, মানে যিনি ভিকটিম এবং উইটনেস। এখন উইটনেসের ব্যাপারে আমরা একটু ব্যাখ্যা করব যে উইটনেসটা কোন পর্যায়ের। যারা সরাসরি এই ধ্বংসাত্মক এবং প্রাণ হরণকারী হত্যাযজ্ঞ দেখে, এবং নিকটে বসে দেখে, সরাসরি দেখে, এবং তারা যদি মানে ঘটনাস্থলে উপস্থিত থাকে, যদি তার চোখে চশমা থাকে, কিন্তু চশমা ছাড়াও যে যদি নিকটে থাকে এবং সেটা যদি দেখে, এটা একটা প্রক্রিয়া। আরেকটি হচ্ছে লার্নিং দিস ইভেন্ট দ্যাট ক্লোজ ফ্রেন্ড অর রিলেটিভ, মানে একটা লোক নিহত হয়েছে, সেই লোকটাকে সে যদি ওন করে। এখানে হচ্ছে আমাদের জাতির একটি বৈশিষ্ট্য রয়েছে। আমাদের দেশে ভ্রাতৃত্ববোধ, তারপরে সামাজিক বন্ধন এত সুরক্ষিত যে আমাদের জাতিগতভাবে কোনো মানুষের প্রাণহানি হলে আমরা পুরো জাতি এটাতে সাড়া দিই। সেই ক্ষেত্রে অন্য জাতির ক্ষেত্রে এটা নাও হতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে হতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে লার্নিং পদ্ধতিতে, অর্থাৎ খবরটা যখন আমাদের কাছে পৌঁছে, আমরা যখন ওই ভিকটিমকে
মানে নিজের মতো করে মনে করি, যেমন যিনি নিহত ব্যক্তিকে মনে করি সন্তানের মতো, নিহত ব্যক্তিকে যদি আমি কল্প করি যে সে আমার ভাইয়ের মতো, আমার বোনের মতো, আমার সন্তানের মতো, তাহলে সেই বিষয়টাকে যে যখন ইনফরমেশনটা তার মস্তিষ্কে প্রবেশ করে, তখন অনেক ব্যক্তি সেটাকে ঠিকমতো প্রসেস করতে পারে না। আরেকটি হচ্ছে, আমরা দেখছি যে ইলেকট্রনিক মিডিয়াতে যদি দেখে, এখন ইলেকট্রনিক মিডিয়াতে যদি দেখে, শুধু দেখলেই এই রিয়াকশনটা হবে না। ইলেকট্রনিক মিডিয়াতে যদি দেখে, সেই সাথে সে যদি ওই ইভেন্টকে অনেকক্ষণ ধরে দেখে এবং তাকে যদি জানানো হয় যে এই নিহত ব্যক্তি তার সমাজের, তার ঘনিষ্ঠ, তার আত্মীয়, তাকে চিনতো, তার পরিবেশকে চিনতো, সে মনে হচ্ছে তার নিজের ছেলের মতো, তখন সেই সংবাদ অথবা তথ্যপ্রাপ্ত ব্যক্তি, তার ভিতরে অ্যাকিউট স্ট্রেস রিয়াকশন হতে পারে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. এবং সেই আচ্ছা। ক্ষেত্রে আমরা বলবো যে প্রথমে অত্যন্ত মৃদুভাবে যেটা শুরু হয় সেটা হচ্ছে বিহেভিয়ারিয়াল, অর্থাৎ আচরণগত একটা সমস্যা, আর ইমোশনাল একটা সমস্যা। এই দুটো আচ্ছা। সমস্যা দিয়ে যে সমস্যাটা তৈরি হয় ওটাকে হুম, আমরা বলি অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। আচ্ছা, কিন্তু এখানেই এটি থেমে থাকে না। এটি নির্ভর করে কে দেখছেন, কিভাবে দেখছেন এবং তার কাছে কিভাবে খবর পৌঁছেছে, এবং নিহত ব্যক্তিকে তিনি নিজের কাছ থেকে কতটুকু আপন মনে করেন। মানে এটি কিভাবে হচ্ছে দেখছেন উনি? উনি কিভাবে কিভাবে মানে দেখছেন। অনুভব করছেন? হ্যাঁ, অনুভব করছেন। এখানে শুধুমাত্র যে আমাদের যে ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ইলনেস, তারা হুম, হুম, বলেছে যে ইলেকট্রনিক মিডিয়াতে যদি একজন ব্যক্তি কোনো নির্মম কোনো ঘটনা, হত্যাযজ্ঞ দেখে, কিন্তু হুম, সেই সাথে সে যদি অন্য ধরনের কোনো কোল্যাটারাল ইনফরমেশন তার ভেতরে না যায় এবং সে যদি জিনিসটাকে ওভাবে আপন মনে না করে, তখন তার হুম, হুম। ভেতরে প্রতিক্রিয়াটা ভিন্ন হবে। অর্থাৎ আচ্ছা, আমি তার মানে বলছি আমি যে একটু ইন্টারাপ্ট করি। জি, আমি একটু ইন্টারাপ্ট করি ক্ষেত্রে যে আপনি যেটা বলছেন যে ঘটনাটা ঘটলো সেটার প্রতি আমি কতটুকু সহানুভূতিশীল, সেটার সাথে জি, আমি মানসিকভাবে কতটুকু সেটাকে মানে সেই বিষয়টাকে আমি অনুভব করছি, যেটা আমি বলি এমপ্যাথি, এটা একটা বিষয়। সেক্ষেত্রে আমার এক ধরনের প্রতিক্রিয়া হবে। আর আমি যদি ওই ঘটনাটাকে মনে করি যে হ্যাঁ, এটা তো ঠিকই আছে, বা ওই ঘটনা যেটা ঘটেছে সেটাকে যদি আমি মনে করি, যুক্তি দিয়ে যদি মনে করি যে না, এই ঘটনাটা তার জন্য হওয়াটা ঠিকই আছে, বা এটাকে সমর্থন করি, তখন আমার মধ্যে অন্য ধরনের প্রতিক্রিয়া হবে। আপনি কি তাই বলতে চাচ্ছেন? জি, জি, বলতে চাচ্ছি, যেমন উদাহরণ, বাস্তবে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি প্যালেস্টাইনের ঘটনা, একজন প্যালেস্টাইনি লোক যখন টেলিভিশনের পর্দায় দেখবে, তার হুম, হুম, প্রতিক্রিয়া বাংলাদেশের একজনের দর্শকের মতো হবে না। আবার এক্স্যাক্টলি। বাংলাদেশের নৃশংস ঘটনা যখন একজন প্যালেস্টাইনিয়ান লোক দেখবে, তখন তার হুম, হুম, প্রতিক্রিয়াটা বাংলাদেশি মানুষের মতো হবে না। কারণ হুম, হুম, এখানে জানার যে প্রক্রিয়া, সেখানে তার ক্লোজনেস, মানে সে ওই ব্যক্তিকে সে নিজের মতো মনে করে কিনা, আমরা যেটাকে বলি ওনিং, সে কি হুম, হুম, মনে করে হুম, যে এই ছেলেটা, এই ব্যক্তি তার সন্তান, তার ভাই, তার বোন, যদি এরকম মনে করে যে দেখতে তার মতো, কথা বলে তার মতো, খাদ্য অভ্যাস তার মতো, তার মতো চিন্তা করে, অর্থাৎ নিজেকেই যেন কল্পনা করে যে সে তারই একজন খুব ঘনিষ্ঠ কেউ, জি, হুম, 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 স্বজনের মতো, এরকম যদি হয়, তখন ইলেকট্রনিক মিডিয়ায় দেখলেও তার ভেতরে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার হবে। এটাকে আমরা বলি অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। এটার সময়সীমা হচ্ছে ৩ দিন পর থেকে ১ মাসের হুম, হুম, ভেতর। হুম, অর্থাৎ হুম, একটি ঘটনা যখন কেউ দেখবে, সে দেখাটার সাথে যদি জানার একটা সম্পর্ক থাকে, এবং মানে যিনি ভিকটিম হয়েছে তাকে যদি সে আপন মনে করে এবং এটা যদি বারবার জানতে থাকে, যেমন
মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে অথবা দৃশ্যের মাধ্যমে সেই সাথে তাকে হুম যদি ইনফরমেশন দেওয়া হয়, তখন ওই ব্যক্তি যদি ওটা কাটিয়ে উঠতে না পারে, তার সময়সীমা হচ্ছে 3 দিনের অতিরিক্ত। 3 আচ্ছা দিনের পরে যখন এটা অতিক্রম করবে, তখন হুম তার কতগুলো সিমটম যদি দেখা দেয়। এখন হুম হুম আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিমটম গুলো কি কি। ওই সিমটম গুলি যদি 1 মাস পর্যন্ত বিদ্যমান থাকে, ঘটনা জি হয়ে যাওয়ার পর অথবা ঘটনা হয়ে যাওয়ার 1 মাসের ভেতরেই যদি এটা হয়ে থাকে, তখন এটাকে মানসিক স্বাস্থ্য অসুস্থতার যে শ্রেণী বিন্যাস, সেখানে হুম আমরা হুম বলে থাকি যে রোগীটার অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার হয়েছে। এবং সেই ক্ষেত্রে ভিকটিমেরও যেমন হতে পারে, এবং যিনি দেখছেন, উইটনেস করছেন, এবং ওই যে শর্তগুলো আমরা বিস্তারিত আলোচনা করলাম, ওই শর্ত হুম হুম সাপেক্ষে উইটনেসেরও একই মানে অসুস্থতায় তিনি ভুগতে পারেন। এবং অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, এই যে 1 মাসের ভেতরে যদি এটা সে পূর্ণ ফাংশনিং এ ফিরে না আসে, সেই ক্ষেত্রে আমরা 3 থেকে 6 মাসের ভেতরে যেই উপসর্গগুলো পেয়ে থাকি, হুম তার হুম অসুস্থতার নাম হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, অর্থাৎ সংক্ষেপে ইংরেজি আদ্যাক্ষরে পিটিএসডি। আমরা পিটিএসডির নাম শুনে থাকি, আমরা যেই উত্তর আমেরিকা অথবা হুম হুম উন্নত বিশ্বে যারা মানে বসবাস করছি, যে সকল হুম হুম বাংলাদেশিরা, আপনারা অনেকে জেনে থাকবেন যে এখানে মানসিক স্বাস্থ্য যে বহির্বিভাগ রয়েছে, যেখানে স্বাস্থ্য সেবা দেওয়া হয়, সেখানে এই পিটিএসডির অনেক রোগী থাকে। আমেরিকাতে যারা যুদ্ধে অংশ নেয়, যে সকল সৈন্য, জি যারা যুদ্ধক্ষেত্রে ব্লাস্টিক ইনজুরি, অর্থাৎ একটা সৈন্য দেখতে পেল যে তার সামনে একজন শত্রু নিহত হলো, তার মাথা খুলি উড়ে গেল, অথবা তার শরীরের অঙ্গহানি হলো, বুলেটের মাধ্যমে তার প্রাণ চলে গেল, এই দৃশ্য সে যখন দেখে, তখন অনেক সৈন্য এই ইনফরমেশন গুলোকে তারা ঠিক মতো তাদের ব্রেন প্রসেস করতে পারে না। আমরা কি এটা বলি প্রসেস, অর্থাৎ তার ভিতরে একটা প্রতিক্রিয়া হয়। এই প্রতিক্রিয়ার মাত্রাটা যদি একটা নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে, তখন জি তার ভেতরে কতগুলো সিমটম আসে। সেই সিমটম গুলোকে একত্রে আমরা বলি যে প্রথমে হচ্ছে ডাইরেক্ট এক্সপোজার, মানে ঘটনার সাথে সে ভিকটিম অথবা তাকে দেখছে অথবা জেনে নিচ্ছে, হুম দেখছে হুম সরাসরি। আর যদি সোশ্যাল মিডিয়াতে দেখে, এটা যথেষ্ট হবে না। সোশ্যাল মিডিয়াতে দেখছে এবং জেনে নিচ্ছে, এবং জেনে নেওয়ার সাথে সে যদি তাকে আপন হুম মনে হুম করে, জি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন তার ব্রেইন একটা প্রতিক্রিয়া করে। এই প্রতিক্রিয়ার ফলে 5টি সমস্যা তৈরি হয়, 5টি জি সমস্যা যদি জি হয়। এর একটি জি হচ্ছে ইন্ট্রুশন, হুম অর্থাৎ তার কাছে মনে হবে যে তাকেই যেন কেউ মেরে ফেলছে, কেউ যেন আচ্ছা তার উপরেই গুলি করছে, এরকম যদি তার মনে হয়। অথবা সে যদি ঘুমিয়ে থাকে, সে যদি দুঃস্বপ্ন দেখতে থাকে যে আমাকেই তো গুলি করছে, ওই পুলিশ তো হুম হুম আমাকেই গুলি করছে, ওই লোকটা তো আমাকেই ছুরি মারছে, ওই ব্যক্তি তো আমাকেই ধর্ষণ করছে, এরকম যদি তার স্বপ্ন দেখে, অথবা যেটাকে বলা হয় দিবা স্বপ্ন, এটা হুম হুম ইংরেজিতে বলা ফ্ল্যাশব্যাক, অর্থাৎ জেগে থেকে তার মনে হচ্ছে যে এটা হচ্ছে তার শরীরে, হুম এটি হুম একটি সিমটম। তারপরে আচ্ছা হচ্ছে নেগেটিভ মুড, এখন তার কোনো কিছু করতে ভালো লাগে না, যে কাজে সে আনন্দ পেত সেটাতে সে আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। যেমন সে যদি বিবাহিত হয়, তাহলে তার যৌন সম্পর্কে সে কোনো আনন্দ পাচ্ছে না। সে যদি একটি ভালো পুষ্টিকর খাবার খাচ্ছে, এতে কোনো রুচি পাচ্ছে না, মজা লাগছে পাচ্ছে না। না একটা হুম গান হুম শুনতে চাচ্ছে, গান শুনে সে কোনো প্রাণ জুড়াচ্ছে না। অর্থাৎ হুম হুম আনন্দদায়ক জিনিসগুলোতে তার যে বিনোদন হতো, সে হুম বিনোদন হুম থেকে সে বঞ্চিত হয় কোনো ধরনের। এটাকে আমরা বলি নেগেটিভ মুড রেগুলেশন। অর্থাৎ একটা মানুষের মন যে আনন্দে সাড়া দিবে, দুঃখে কষ্ট পাবে, এটা হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। এটা এটা যদি বন্ধ হয়ে যায়, অর্থাৎ হুম হুম এখন সে যেন কেমন হয়ে গেছে, সে তাকে জি কোনো কিছুতেই তাকে সাড়া দিচ্ছে না, সে পাথরের মতো হয়ে গেছে, এরকম যদি হয়। আরেকটি হচ্ছে ডিসোসিয়েশন। ডিসোসিয়েশন হচ্ছে যে ওই ভুক্তভোগী
রোগীকে যদি আমরা জিজ্ঞাসা করি, আপনি বলুন আপনার কি হয়েছে, আপনি কি জি। দেখেছেন, আপনি যে দেখেছেন আপনি একটু বলুন তো, সেখানে তার হুম হুম মেমোরিটা ব্লাইন্ড হয়ে যাবে। অর্থাৎ মেমোরিটা, সে স্মৃতি থেকে সে কথাগুলো আর বলতে পারবে না। অর্থাৎ স্মৃতির যে লোকটা, হুম হুম আগের লোকের ভিতরে একটা পার্থক্য হবে যে আমি আগের মতো নেই, আমি এখন ভিন্ন একজন ব্যক্তি, আগের সাথে আমার কোনো হুম হুম সম্পর্ক নেই, আমি এখন পরিবর্তিত একজন মানুষ। এই দুর্ঘটনাটা আমাকে পরিবর্তন করেছে এতটুকুই যে আমি জি। নিজেই পরিবর্তন হয়ে গেছি, এটাকে বলে ডিসোসিয়েশন। তারপর হচ্ছে অ্যাভয়েডেন্স। অ্যাভয়েডেন্স হচ্ছে যে ওই ঘটনা, ওই ধরনের জায়গায় সে যেতে চাবে না। যেমন পুলিশ যদি গুলি করে, তাহলে পুলিশ দেখলেই তার ভিতরে একটা আতঙ্ক চলে আসবে। পুলিশের পোশাকটা দেখলে, পুলিশের গাড়িটা দেখলে তার ভিতরে আতঙ্ক চলে আসবে। পুলিশের সাইরেন, ওই পুলিশের গাড়ি, তারপরে এই ধরনের, যেমন যদি একটা শব্দ শোনা যায় যে গুলি করো, গুলি করো, অর্থাৎ মেরে ফেলো, মেরে ফেলো, মানে ওকে আঘাত করো, আঘাত করো, এই ধরনের বাক্যাবলী যদি কেউ অন্য কোনো কাজেও বলে থাকে, তাতেও তার প্রতিক্রিয়া হবে এবং সেটা সে শুনতে চাবে না। এই যে শুনতে চায় না, এমনও হতে পারে যে ওই ব্যক্তিগুলো যারা আক্রমণটা করেছে তার ধারে কাছেও সে যেতে চায় না। এটাকে আমরা আচ্ছা। বলি অ্যাভয়েডেন্স। আরেকটি হচ্ছে অ্যারাউজাল সমস্যা, অর্থাৎ সে আটকে উঠে, ঘুম থেকে জেগে উঠে, এমন দুঃস্বপ্ন হয়, কাঁপতে থাকে, ঠিকমতো ঘুমাতে পারে না। জি। কক্ষের ভিতরে কোনো শব্দ হলে মনে হয় যে আরে এখানে তো সাপ চলে আসলো, একটা দরজায় কড়া নাড়লে মনে হবে যে আমাকে হয়তো গুলি করেছে। শব্দ জি। হয়েছে খুব স্বাভাবিক, কিন্তু তার অ্যাকোয়াস্টিক সিস্টেমে সে যে হুম হুম শুনছে সেটাতে সে অনেক অ্যাম্প্লিফাই করে শুনছে। এই ৫টি জায়গায় যদি অন্তত ৯টি মানে মানে উপসর্গ, সিম্পটম হুম যদি হুম পাওয়া যায়, তখন জি। আমরা ওই রোগীকে বলে থাকি অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। এটা মানসিক অসুস্থতা সৃষ্টি করতে পারে, কিন্তু সবাইকে করবে না। অর্থাৎ এই আচ্ছা, অসুস্থতা আমরা আমরা এই আলোচনায় আরো আসবো। আপনি যে সিম্পটম গুলির কথা বললেন, এগুলিতে যদি কেউ আক্রান্ত হয়, এর করণীয় সম্পর্কে শুনবো, এর পরিণাম সম্পর্কে শুনবো। একইভাবে এই দৃশ্যগুলোকে অন্যভাবেও কেউ এক্সপেরিয়েন্স করছেন, তাদের অভিজ্ঞতার, তাদের মানসিক অবস্থা কি বা তাদের কি ধরনের মানসিকতা সেটা নিয়েও শুনবো। তো ডক্টর খন্দকার তাহের, আমাদের একটু বিরতিতে যেতে হবে, বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। দর্শক, বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস, সাথে আছে ডাক্তার সজল আশফাক। আমাদের আজকের অতিথি বোর্ড সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট ডক্টর খন্দকার তাহের। আজকে আমরা কথা বলছি সাম্প্রতিক সময়ে যেসব বিভৎস নৃশংস ঘটনাগুলো ঘটছে তার ভিডিও চিত্র আমরা দেখছি বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সরাসরি এগুলো অনেকে এক্সপেরিয়েন্স করছেন। যারা ঘটছেন তারা তো এই ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে যাচ্ছেন। তারা কি ধরনের মানসিক সমস্যায় ভুগতে পারেন, তাদের মানসিক অবস্থা কি হতে পারে। একইভাবে আমরা যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাগুলো দেখছি, এগুলোর সঙ্গে আমরা কেউ কেউ হয়তো এর সাথে আমরা সমব্যথিত হচ্ছি। আমাদের মানসিক অবস্থা কি হতে পারে এবং কি ধরনের সমস্যা হতে পারে তা নিয়ে ডক্টর খন্দকার তাহের অনেকটাই আলোচনা করে ফেলেছেন। ডক্টর খন্দকার তাহের, আমি চাইবো যে আমি এই বিষয়টা আজকে চাই যে একটু বিস্তারিত আলোচনা করতে, কিন্তু প্রত্যেকটা বিষয় যদি আপনি একটু সংক্ষেপ করে বলেন তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা পর্ব আমরা শেষ করতে পারবো। তো আপনি যে বলছিলেন যে এই যে 5টি বিষয়ের কথা বলছিলেন, তো এই ক্ষেত্রে তাদের আসলে সেক্ষেত্রে আপনি কি মনে করেন তাদের ক্ষেত্রে কি করণীয়? একজন সাইকিয়াট্রিস্ট হিসাবে আপনার উপদেশ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কি করণীয়। করণীয় হচ্ছে যে আমরা যেটা বলি যে তার উচিত হবে একটা পেশাজীবী সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করা। এই সিমটম গুলো যদি থাকে তখন প্রথমে তাকে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, অর্থাৎ ট্রমা বেসড কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, অর্থাৎ তাকে মানে
মানে উপদেশ দিয়ে, গাইড করে, নির্দেশনা দিয়ে তার মাধ্যমে বুঝতে হবে যে তার ভিতরে যে ভুল ধারণাগুলো আছে, সে কিভাবে ওই ঘটনাটা দেখেছে এবং কিভাবে ঘটনার প্রত্যেকটি খুঁটিনাটি কিভাবে তার উপরে প্রতিক্রিয়া পড়ছে, সেই প্রতিক্রিয়া তার বিশ্বাসগুলো কি, সে ওই ঘটনাটাকে কিভাবে ব্যাখ্যা করে, কিভাবে সেটাকে বোঝে, সেই জিনিসটা তার সাথে যে থেরাপি দিবেন তার যৌথ একটা সমঝোতার মাধ্যমে একটা সমাধানে পৌঁছতে হবে যে এই জিনিসগুলো এইভাবে হয়। যেমন তিনি বলতে পারেন যে একজন পুলিশ যখন এই ঘটনাটা ঘটে তখন পুলিশের করণীয়টা কি, পুলিশের হাতে যে অস্ত্র থাকে সেটা কিভাবে ব্যবহার হয় এবং সেই ব্যবহারের ক্ষেত্রে কিভাবে এটার মাত্রা নির্ধারিত হয়, মাত্রা জি। কখন অতিক্রম হয়, এই হুম, ক্ষেত্রগুলো কি, এই যে ট্রমা রিলেটেড যে খুঁটিনাটি বিষয়গুলো, এগুলোই হুম, আলোচনা করতে হয়। এটাকে আমরা বলি ট্রমা বেসড সিবিটি, অর্থাৎ ট্রমা রিলেটেড এই আঘাতটা কিভাবে পাচ্ছে, এর হুম, পরিণামটা কি, শরীরে কোন কোন অংশে এটা প্রতিক্রিয়া হচ্ছে এবং যিনি এটা ভুক্তভোগী এ নিয়েও একজন মানুষ, তার ভিতরে এটা হতে পারে, বাস্তবতাটা তাকে সাহায্য করে করে বুঝিয়ে দেবে। বুঝিয়ে দেওয়ার পর তাকে কিছু কৌশল শিখানো হবে যেন তার হুম, ভিতরে সে অ্যাংজাইটিটা না হয়। সেগুলো কি কি? একটা হচ্ছে শারীরিক ব্যায়াম, মানে ডিস্ট্রাকশন করা। সে ঘটনার পর থেকে সে মানে এক্সারসাইজ করতে পারে বাসায় গিয়ে, বাসার বাইরে গিয়ে মুক্ত বাতাসে। তারপরে রাতের বেলায় ভালো ঘুম, ঘুমের জন্য প্রয়োজনীয় পরিবেশ সে সৃষ্টি করতে পারে, হুম, ভালোভাবে ঘুমোতে পারে, ঘুমানোর জন্য যে ধরনের আনুষঙ্গিক ব্যবস্থা রয়েছে, উন্নত মানের খাবার খেতে পারে, সুস্থ পুষ্টি সাধন করতে পারে এবং হুম, সে তার নর্মাল যে কাজগুলো ছিল, এই হুম, যে তার পেশাগত কাজ, দায়িত্বপূর্ণ কাজ যেটাতে আরো স্ট্রেস বাড়িয়ে দিতে পারে, সেখান থেকে হুম, সে হুম, কর্মবিরতি নিতে পারে 1 থেকে 2 দিন 3 দিন এরকম, যতটুকু আচ্ছা। সম্ভব। তাকে স্থির হতে হবে, তাকে হুম, হুম, সেটা জানতে হবে। এখানে লক্ষণীয় যে ট্রমার কথা বললে তার ট্রমা বাড়বে না, যেটা আমাদের সমাজে হুম, আমরা হুম, মনে করে থাকি যে এটা যদি তাকে জানাই সে আরো জি, উত্তেজিত হয়ে পড়বে। না, উত্তেজিত হতে পারে, কিন্তু সেটাই হচ্ছে চিকিৎসার একটা পার্ট। সে যতটুকু উত্তেজিত হবে সেটা পর্যায়ক্রমে তাকে বোঝানো হবে। এটা একটা মানে ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ আচ্ছা, এই যে টক থেরাপি যেটা কথার মাধ্যমে দেওয়া হয়, এটার হুম, একটা চিকিৎসা। তাহলে আমরা কি আচ্ছা, পাচ্ছি? এক্সারসাইজ করা, হুম, ভালোভাবে হুম, ঘুমানো, পুষ্টিকর খাবার করা, খাবার নেওয়া এবং ওই যে কাজগুলো যেটা টেলিভিশনের পর্দায় দেখছে সেটা হুম, আর না দেখা, না দেখে বরঞ্চ ওই দেখাটা নিয়ে একটা আলোচনা করা, তার একটা সাপোর্ট গ্রুপ খুঁজে নেওয়া। আমরা আচ্ছা, আমি এখানে এখানে দেখতে একটু পাচ্ছি। ইন্টারাপ্ট করি। একটু আপনি যেটা বলছিলেন আমি এই প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম। আপনি বলছিলেন যে একটা সাপোর্ট গ্রুপ। তো জি, এক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আরেকজনের সাথে শেয়ার করছে, কেউ কার কমেন্ট করছে। এতে কি যারা এই সমস্যার মধ্যে, এই স্ট্রেসের মধ্যে পড়েছেন, তা থেকে কি তাদের একটু উত্তরণ ঘটে? না, এটা যেটা ঘটবে, আমরা হুম, হুম, দর্শকদের কাছে বলছি যে হুম, এই ধরনের রোগী যখন এটা হতে থাকে তাদের হুম, জন্য অত্যন্ত দরকার এবং উপকারী উপযোগী হচ্ছে সাপোর্ট গ্রুপের মানে মানে অবস্থান। অর্থাৎ যেমন আমি একটা ঘটনা দেখলাম, এখন হুম, এটা আমার কাছে অস্বস্তি দিচ্ছে, আমি ঘুমোতে পারছি না, আমি ঠিকমতো খেতে পারছি না, আমি আনন্দ নিতে পারছি না, অর্থাৎ আমি কিন্তু অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারের দিকে যাচ্ছি। তো জি, তখন আমি এটা আমার যে সহযোগী, সহকর্মী, বন্ধু বান্ধবী, প্রেমিক হুম, হুম, প্রেমিকা, স্বামী স্ত্রী, সন্তান, নিকটবর্তী স্বজনদের কাছে এটা যখন বলি তখন স্বজনদের উচিত এটাকে গ্রহণ করা, এটা আচ্ছা, এটা এটা তার সাথে বলা, তার সাথে সহমর্মিতা প্রকাশ করা এবং তাকে বোঝানো যে আপনি যেটা করছেন এটা হুম, তো হুম, আমিও হলেও তাই করতাম, এটা তো দুঃখনীয়, এটাকে ভ্যালিডেট করতে হয়, এটার বৈধতা দেওয়া, এটা নিয়ে বুঝতে পেরেছি। সমবেদনামূলক কথা বলা, এটাকে সমাপ্তি টানা
এবং হুম 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 বোঝানো যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এটা আপনিও যেমন দেখে কষ্ট পেয়েছেন, আমিও হুম দেখলে হুম কষ্ট পেতাম, আমিও আপনার মতো হতে পারতাম, শুধু আপনি আমার ব্যতিক্রম নন। এই যে মানুষকে এই একটা সাপোর্ট দেওয়া, সমঝোতার হুম মাধ্যমে হুম হুম বাস্তবতাটাকে তার কাছে তুলে ধরা, কারণ ওই হুম মুহূর্তে হুম তার কাছে অবাস্তব মনে হচ্ছে। তো তখন তারপরে মানুষের জীবনের দীর্ঘসূত্রিতা, মানে সমাজ জীবনে অ্যাক্সিডেন্টের মানে যে ফ্রিকোয়েন্সিটা আছে, যে হুম যদি হুম পুলিশের গুলিতে না মরে সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যেত, অল্টারনেটিভ হাইপোথিসিস, বিভিন্ন বিকল্প চিন্তাগুলোর মাধ্যমে বুঝতে পেরেছি। সেটার তীব্রতাকে কমিয়ে দেওয়া, হুম হুম সহমর্মিতা পোষণ না করা। কিন্তু হ্যাঁ, কিন্তু খন্দকার তার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই কাজটাই তো অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়, যখন একই গ্রুপের হয়, তারা একজনকে সমবেদনা জানায়, তারা যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করে যে এই ঘটনাগুলো উনি যেটা ভাবছেন তার সাথে আমরাও একমত। তো তাতে তো ওনার কিছুটা ভেন্টিলেশন হচ্ছে। জি, তাতে কি জি, জি। ওনার কোনোটা হেল্প হচ্ছে না? আমি হ্যাঁ, সেটাই বলতে হ্যাঁ, এটা চাচ্ছিলাম এটা আসলে। এটা এটা হেল্প হচ্ছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এটা মানে খুব দীর্ঘস্থায়ী কোনো প্রভাব রাখবে না। কারণ বুঝতে এটাতে পেরেছি, বুঝতে ফিজিক্যাল পেরেছি। কন্টাক্টটা নাই। হ্যাঁ আমরা হ্যাঁ, যেটা আপনি যেটা মনে বলতে করি, চাচ্ছিলেন যিনি অলরেডি আক্রান্ত, যার মধ্যে সমস্যাটা অথবা অলরেডি যিনি ঢুকে দেখছেন, গেছে। দুটোই। হ্যাঁ হ্যাঁ যিনি হ্যাঁ হ্যাঁ যিনি কম্পিউটারের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে হুম ওই হুম যে শর্তের যদি হয়, মানে জি নিজের দেশ, নিজের স্বজন, নিজের ছেলের হ্যাঁ মতো, নিজের মেয়ের মতো নিজে আপন করে নেন, এমন কালচার থেকে আপনি যদি আসেন, সেই দেশে যদি একটা ঘটনা আপনি নির্মমতার যেটা আপনি দেখছেন, দেখেন এবং এই দেখাটা যদি খুব ইন্টেন্স হয়, এবং দেখার সাথে সাথে আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে ভিডিওগুলো যে আসছে, সেখানে একজন ব্যক্তিকে গুলি করা হচ্ছে, উদাহরণস্বরূপ পাশ থেকে হুম হুম একজন বলছে এই যে গুলিটা করলো, এই যে কমেন্ট্রিটা হচ্ছে, ধারাভাষ্য, এটা হুম হুম অত্যন্ত ভয়ঙ্কর। এই শব্দটা বরঞ্চ ক্ষতিকারক। এই শব্দটা যাওয়াতে সে তার আরো ব্রেইন স্ট্রেস বেড়ে এটাকে যাচ্ছে। ভিন্নভাবে প্রসেস করবে, এবং হুম হুম শ্রোতার মননে একটা দীর্ঘস্থায়ী ছাপ ফেলতে হুম পারে। হুম তো আমরা যেটা সেটাই। বলবো যে এটার জন্য কিছু ঔষধ রয়েছে। সে ঔষধগুলো হচ্ছে যে আমরা বলি যে মানে সেরোটোনিন নামে একটি কেমিক্যাল মাথার ভেতরে, নর এপিনেফ্রিন নামে একটি কেমিক্যাল মাথার ভেতরে এটার পরিবর্তন সাধন করে। সে ওষুধগুলো যদি আপনি খান, তখন আপনার ব্রেইনের যে নিউরনগুলো, সেখানে কিছু নিউরোজেনেসিস হয়ে প্রোটেকশনটা বাড়ে। এটা হচ্ছে হুম একটা। হুম আরেকটা হচ্ছে যে তার ঘুম, নিদ্রা এবং তার নাইটমেয়ার এবং সে দুঃস্বপ্ন যেটা দেখে সে ঘুমাতে পারে না, সেই ক্ষেত্রে আমরা যে প্রাজোসিন নামে একটি ঔষধ আছে, সেটা স্বল্প হুম হুম মাত্রায় রাতের বেলা দিয়ে থাকি, তাতে কিছুটা উপকার হয়। তারপরে আমরা দিয়ে থাকি যে তার অ্যাংজাইটি যদি খুব ইন্টেন্স থাকে, অথবা সে যদি প্রচন্ডভাবে রাগ করতে থাকে, এবং হুম হুম আরেকটি বিষয় হলো, অনেক মানুষের ভেতরে আগে থেকেই হয়তো অ্যাংজাইটি ডিসঅর্ডারের প্রবণতা ছিল, অথবা সেটাই। আগে থেকেই তার মুড বাইপোলার ডিসঅর্ডারের ছিল, কিন্তু ম্যানিফেস্ট করে নাই। ওই তার ধরনের আরো বেশি ব্যক্তি আক্রান্ত হবে, আক্রান্ত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। তো ক্ষতিগ্রস্ত। সেই ডক্টর ক্ষেত্রে খন্দকার তাহের, হ্যাঁ হুম জি সেই বলুন। ক্ষেত্রে আমরা মানে ঔষধের মাধ্যমে এবং আ- আচ্ছা। কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে হুম হুম চিকিৎসার পরামর্শ দিচ্ছি। আচ্ছা, ডক্টর খন্দকার তাহের, আপনি যেহেতু আমাদের সাথে আছেন আজকে একজন সাইকিয়াট্রিস্ট হিসাবে, আমি একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছা করছে যে আপনি, আমরা আমরা জানি যে আপনি ছাত্র জীবনে একটু সংস্কৃতির সাথে ছিলেন, সাহিত্যের সাথে ছিলেন, এবং আপনার নিশ্চয়ই মনে আছে নবারুণ ভট্টাচার্যের একটা কবিতা, যেটা বারাসাতের একটা হত্যাকাণ্ডকে নিয়ে লেখা হয়েছিল আজ থেকে প্রায় 50 বছর আগে। তার কয়েকটা লাইন যদি আমি পড়ি, আমি এই লাইনটাকে আপনার সাথে, এই লাইনটার সাথে আমি এই কবিতাটা পড়ছি এই কারণে যে এর সাথে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা এরকম যে আমি যদি কবিতার লাইনটা পড়ি যে আমি সেটার অংশ থেকে পড়ছি, যে 8জন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে, আমি অপ্রকৃতস্থ হয়ে যাচ্ছি, আর জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে, আমি চিৎকার করে উঠি, আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময়, আমি উন্মাদ হয়ে যাব, আত্মহত্যা করব, যা ইচ্ছা চায় তাই করব। এটা নবারুণ ভট্টাচার্য যেটা বলেছেন যে
এই ঘটনায় কাউকে হয়তো এরকম করতে পারে, আপনি যেটা বলছিলেন যে সিমটমগুলোর কথা, তার মধ্যে এগুলো এসছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একজন যখন ভাবছেন, উনি উন্মাদ হয়ে যাচ্ছেন, উনি হয়তো আত্মহত্যাই করে ফেলবেন এই শোকে বা ক্রোধে, এই ঘটনার প্রেক্ষিতে, সেখানে এই ঘটনার সাথে তো, এই ঘটনাটা তো কেউ কেউ ঘটাচ্ছে, বা এই ঘটনাকে যারা ঘটাচ্ছে তাদেরকে আবার অনেকে সমর্থনও করছে। তো এক্ষেত্রে আমরা যদি মানসিক স্বাস্থ্যের বিবেচনায় যদি আমি বিচার করতে যাই, আপনার কাছে আমি জানতে চাইবো, এই দুই পক্ষেরই তো যুক্তি আছে। তারা তো ভাবছেন, একজন ভাবছেন যে এই হত্যাকাণ্ড ঠিক আছে, আরেক পক্ষ ভাবছেন যে তারা ঠিক নয়, তারা শোকাভিভূত। আপনি এক্ষেত্রে কি আপনি কি বলবেন যে দুপক্ষই কি সুস্থ স্বাভাবিক মানসিকতার? না, ডক্টর আশফাক, আমরা এখানে একটা ক্লারিফিকেশন দিয়ে নিচ্ছি যে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার এবং পিটিএসডি, যেটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এই যে গাল ভরা দুটো নাম, এবং এই নামের অসুস্থতার সাথে আত্মহত্যার সম্পর্ক একেবারেই নাই বলেই চলে, যদি না তার অন্য থেকে অন্য কোনো অসুখ থাকে। যদি তার আগে থেকে ডিপ্রেশন থাকতে পারে, অনেক মানুষের হয়তো ডিপ্রেশন থাকে, জেনেটিক্যালি প্রিডিসপোজিশন থাকতে পারে, অথবা অন্য কোনো ভালনারেবিলিটি থাকতে পারে যেটা আগে ম্যানিফেস্ট করেনি কিন্তু এই ঘটনাটার মাধ্যমে ট্রিগার্ড হয়েছে, তো সেই ক্ষেত্রে আত্মহত্যা হতে পারে। আদারওয়াইজ অন্য ক্ষেত্রে, শুধু পিটিএসডির ক্ষেত্রে ওই আত্মহত্যার প্রবণতাটা আসে না। এখানে যেটা আসে সেটা হলো পিটিএসডি 6 থেকে 9 মাসের ভেতরে, সর্বোচ্চ 1 বছরের ভেতরে এটা অন্যভাবে এটা অ্যাডাপ্টেশনটা হয়। অর্থাৎ এই ব্যক্তির স্থায়ীভাবে তার ব্যক্তিত্বে একটা পরিবর্তন ঘটে, ওখান থেকে সে বের হয়ে আসে, তখন আর পিটিএসডি থাকে না। পিটিএসডি হতে গেলে, দর্শকবৃন্দ, পিটিএসডি হতে গেলে যে একটি ঘটনাকে এক্সপিরিয়েন্স করতে হবে, প্রথম ডাইরেক্টলি ভিকটিম হতে হবে, অথবা উইটনেস হতে হবে, দেখতে হবে, অথবা জানতে হবে, মানে যে সে তার আপন এবং সেটা মানে সেটা আমি বলছি, এটা একটা। আর বাকি যে 9টি সিমটম আছে, সেই সমস্ত সিমটম গুলো একই সময়ে বিদ্যমান থাকলেই আমরা পিটিএসডি বলবো। অর্থাৎ পিটিএসডি রোগ নির্ণয় করাটা অনেক জটিল। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দুই পক্ষ, হ্যাঁ, দুই পক্ষ, মানে যিনি ভিকটিম হচ্ছেন এবং যিনি ঘটনা ঘটাচ্ছেন, বা তার ঘটনাকে যারা সমর্থন করছেন বা যারা ভিকটিমকে সমর্থন করছেন, সবারই মানসিক স্বাস্থ্য কি একই কিনা, স্বাভাবিক বলে আমরা মনে করতে পারি কিনা? না না, এখানে যেমন আমি বলছি, যেমন ফায়ার ফাইটার, অ্যাম্বুলেন্স কর্মী, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে সকল কঠোর পরিশ্রমী অ্যাম্বুলেন্স কর্মী এই নির্মম মানে মৃতদেহগুলোকে হাসপাতালে নিয়ে এসেছে, তাদের ভেতরে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হওয়াটা অতি স্বাভাবিক। যে সকল মানে স্বাস্থ্যকর্মী যারা হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন, রাজপথ থেকে যাদেরকে মৃতদেহ এবং অথবা অঙ্গহানি ঘটেছে, যেই তাদেরকে যারা স্বাস্থ্য সেবা দিয়েছেন, প্রথম সারির স্বাস্থ্যসেবী, ডাক্তার, নার্স এবং সমাজকর্মী যারা হসপিটালে স্বেচ্ছাসেবী, তারা সবাই এই পিটিএসডিতে মানে আক্রান্ত হতে পারেন। সবাই হবেন এমনটি নয়। কারণটা হলো যে একজন মানুষের মস্তিষ্কে সে যখন বেড়ে ওঠে, তার যখন কগনিটিভ ডেভেলপমেন্টটা হয়, তখন তার সহ্য করার ক্ষমতাটা কেমন, এটার উপর নির্ভর করে তার রিয়াকশনটা কেমন হবে। না, তাছাড়া তার তো মানে তার মানে পেশাগত কারণেও তার তো একটা দীর্ঘদিন কাজ করার কারণে তার মধ্যে এক ধরনের প্রস্তুতি থাকে, মানসিক প্রস্তুতি থাকে। হ্যাঁ, এখানে আমি পরিষ্কার করে বলতে চাই যে পেশাগত কোনো অবস্থান কারোর জন্য এই অসুখটাতে ইমিউনিটি নাও হতে পারে। গবেষণাতে দেখা গেছে যে ফায়ার ফাইটার, তাদের অ্যাকিউট পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে, যেমন আগুন থেকে উদ্ধারকৃত অথবা কোনো ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকৃত কোনো মৃতদেহ অথবা আক্রান্ত মানুষকে যখন সেবা দিতে যাচ্ছে, তখন সে সরাসরি এটা দেখছে চোখে এবং জানতে পারছে তার বিবশতা এবং তার শরীরটাকে মানে হাতিয়ে দেখছে, সেই ক্ষেত্রে সে ফায়ার ফাইটার, তার এটা হতে পারে। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি যেটা হতে পারে, যে আপনি যেটা বলছেন যে
এটা তো তারা পেশাগত কারণে তারা নিবেদিত একটা সেবা দেওয়ার জন্য, এবং তারা তারপরে হতে জানেন পারে। যে তারা কি জিনিসগুলো নিয়ে ডিল করছেন, তাদের হতে পারে, তবে তাদের হওয়ার সম্ভাবনা আমি মনে করি, বা আপনার কথা যেটা বললাম যে কম, যেহেতু তারা এটা প্রতিনিয়ত এক্সপিরিয়েন্স করছেন এবং তাদের এটা জানা আছে, এটা একটা বিষয়, তারপরে হতে পারে। কিন্তু আমার তারপরে কথা হতে হচ্ছে পারে। যে আপনি যেটা বলছিলেন একটু আগে, যে যুদ্ধক্ষেত্রে একজন সৈনিক যখন একজনকে মারে নৃশংসভাবে, এবং একটা বীভৎস দৃশ্য সে দেখে, একটা পুলিশ যখন একটা তরুণকে মানে গুলি করছে, সরাসরি মেরে ফেলছে, আমরা যেগুলো সাম্প্রতিককালে ভিডিও চিত্রে দেখলাম, আপনি সেই পুলিশের মানসিক স্বাস্থ্য বিষয়ে আপনি কি মনে করেন, তারা কি সুস্থ এটা স্বাভাবিক হোক? হ্যাঁ, এটা একটা সুন্দর প্রশ্ন, অত্যন্ত ভালো প্রশ্ন, যে যিনি আক্রমণ করে অর্থাৎ হামলাকারী তার মানসিক সমস্যা আছে কিনা। না, এটা বলা যাবে না। এটার কারণ হচ্ছে যে ক্রিমিনাল যে মানে মনস্তাত্ত্বিক যে বিষয়টা, এটা কোনো রোগের পর্যায়ে পৌঁছে না, পড়ে না। এটাকে আমরা বলি যে এটা একটা অ্যান্টাই সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটি একটা মানুষের যখন সুপার ইগো হুম, হুম, গঠিত হয় 6 বছর বয়সে, সে যখন তার মানবিকতা, সামাজিকতা এবং শিষ্টাচার যখন শিক্ষা নেয় কিংবা নিয়ে তার একটা মানবিক একটা বলয় মনের ভিতরে গড়ে ওঠে, সেখানে যদি সেটা পুনর্গঠন না হয়, এটা একটা। হুম, হুম, তারপরে সে যদি ক্রমান্বয়ে এই, মানে পরিবেশগত কারণে অথবা পারিবারিক কারণে অথবা অন্য কোনো অজানা কারণে সে যদি সবসময় নিজের অধিকারকে অন্যের অধিকারের উপরে চাপিয়ে দেওয়ার কাজ চলতে থাকে, যেমন পশুর প্রতি হিংসতা, মানে বিড়াল অথবা কুকুরকে আঘাত করে, ঘরে আগুন ধরিয়ে দেয়, প্রাণীকে কষ্ট দেয়, গাছ কেটে ফেলে, মানুষের সাথে মিথ্যা কথা বলে, এবং মানে কোনো ধরনের প্রতারণা করে, এই ধরনের ক্রাইটেরিয়াগুলি যখন থাকে, সেটাকে আমরা বলি অ্যান্টাই সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। তো ক্রিমিনাল সেন্সটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে ব্যক্তির হয়তো ব্যক্তিত্বটাই এমন যে সে অপরাধ করে থাকে সাধারণত। আরেকটা হচ্ছে যে সে অপরাধী। অপরাধ করাটা কোনো মানসিক অসুস্থতার পর্যায়ে পড়ে না। কারণ পৃথিবীতে অপরাধ বিজ্ঞান আর মানসিক স্বাস্থ্য বিজ্ঞান এক নয়। অপরাধ হচ্ছে একটা কর্ম যার জন্য শাস্তির বিধান রয়েছে। সেটি কোনো অসুস্থতা নয়। বরং হুম, তার মানসিক সুস্থতা অনেক বেশি শক্তিশালী বিধায় সে অপরাধ সংগঠিত করেছে। করতে পারে। অর্থাৎ একজন অপরাধী যিনি অপরাধ করেন সেটা যদি নৃশংস হয়, তখন হুম, আমরা অনেকাংশে মনে করতে পারি যে তার ভিতরে অ্যাংজাইটি অন্তত নাই। কারণ অ্যাংজাইটি থাকলে সে এটা করতে পারতো না, তার হাত পা পারতো না। কাঁপতো। আচ্ছা, তারপরে তার ভিতরে অনেক ধরনের ছোটখাটো যে মানসিক অসুখগুলো আছে সেগুলো হয়তো নাই, তবে কতগুলো তার আচরণ সেটা নির্ধারণ করা হয় না। অর্থাৎ অপরাধকে আমরা অপরাধের মাত্রাতেই মেপে থাকি, এবং এটার মানসিক যে স্বাস্থ্যের সাথে হুম, হুম, যে স্কেল দিয়ে এটা আমরা মাপতে পারবো না। অর্থাৎ সে সুস্থ অসুস্থ এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আচ্ছা, যদি সে অসুস্থ থাকে, এটা হুম, হুম, কেস টু কেস ডিপেন্ড করতে পারে। তার আচ্ছা, যদি স্কিজোফ্রেনিয়া থাকে, এখানে একটা হুম, হুম, ঘটনা আমি বলে রাখছি আমাদের যারা শ্রোতা, বাংলাদেশ সেনাবাহিনীতে এবং বাংলাদেশ পুলিশ বাহিনীতে আমার জানা মতে কিছু মৃত্যু, কিছু ঘটনা পুলিশ বিভাগ এবং সেনাবাহিনী বিভাগেই ঘটেছে, এবং তাদের আচরণ দেখে মনে হয় যে তারা স্কিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিল। কিন্তু আমরা এখানে একটা জিনিস দেখতে পাই যে 21-22 বছর বয়সে যখন সে অফিসার হয়, সামরিক অফিসার অথবা সেনাবাহিনী অথবা পুলিশ বাহিনীতে যখন সে চাকরিটা নেয়, তখন তার বয়সটা যে 24-এর কোঠায় 25-এর কোঠায় থাকে, তখন কিন্তু তার ভিতরে আস্তে আস্তে সেই স্কিজোফ্রেনিয়া হতে পারে। হয়তো হতে পারে না যে তা না, হতে পারে। কিন্তু আমাদের দেশে পেশাগতভাবে স্কিজোফ্রেনিয়া থাকার জন্য তার চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কোনো রেওয়াজ আমার জানা মতে নাই। আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা, পাশ্চাত্যে যে কোনো সেনাবাহিনী পুলিশ বাহিনীতে মানসিক অসুস্থতা থাকলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়ে দেওয়া হয় এবং তাকে পুনর্বাসন ব্যবস্থা করা হয়। অর্থাৎ তাকে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই ধরনের কোনো উদ্যোগ
কোনো কর্মসূচি কিংবা কোনো ধরনের ভাবনা আমাদের নাই। আমাদের একটা ধারণা হয়েছে যে যখন একজন অফিসার হয়ে গেল, বিসিএস কর্মকর্তা হয়ে গেল, পরীক্ষা পাশ করলো, সুতরাং তার এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা হয়, এটা মানসিক অত্যন্ত রোগ, মানসিক রোগ প্রতিরোধ ক্ষমতা, মানসিক রোগের যে সাংস্কৃতিক যে কুসংস্কার, অর্থাৎ আমরা বংশমর্যাদাকে মাত্রায় দেখে থাকি যে আমার বংশে স্কিজোফ্রেনিয়া হবে না, তাহলে স্কিজোফ্রেনিয়াটা হবে কার? দরিদ্র জনগোষ্ঠীর। সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে টোকাই শব্দটা নিয়ে এক ধরনের অবজ্ঞা করা হচ্ছে, কিন্তু টোকাই একজন শ্রমজীবী মানুষ, সে হয়তো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না পেয়ে কোনো একটা পেশায় নিয়োজিত, কিন্তু আমি তো তার এই পেশাকে দিয়ে বলতে পারি না যে আমরা অনুষ্ঠান শেষ করব। জি ডক্টর, আমরা প্রশ্ন শেষ করব। হ্যাঁ হ্যাঁ জি, আমি একদমই সংক্ষেপে জানতে চাই, আপনি যেটা বললেন যে পাশ্চাত্য দেশে পুলিশ এবং সামরিক বাহিনীর লোকদের মধ্যে এই ধরনের মানসিক সমস্যা থাকলে সেগুলোকে দেখা হয় এবং ব্যবস্থা নেওয়া হয়, চিকিৎসা করা হয়। তো এক্ষেত্রে আপনি, আমার জানা নেই, আপনার কাছ থেকে জানতে চাই যে পাশ্চাত্যে মানে রাষ্ট্রপ্রধানের মধ্যে এই ধরনের কোনো সমস্যা আছে কিনা, অ্যান্টিসোশ্যাল যে পার্সোনালিটি ডিসঅর্ডার আছে কিনা, সেটা কি দেখা হয়? না, এটা মানে যে এখানে অত্যন্ত ধন্যবাদ। পার্সোনালিটি ডিসঅর্ডারকে আসলে এটা মানে আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয় না অনেকাংশেই। এটার কারণ হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে যে এটা এমন একটা সমস্যা, এটা পার্সোনালিটি শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে যে তার ব্যক্তিত্বের ভেতরে এটা বিল্ট ইন, অর্থাৎ ব্যক্তিটাই এমন, তার মানে তার বিহেভিয়ারের ভিতরে কিছু ম্যাল অ্যাডাপশন আছে, কিন্তু এটা এত মাত্রায় নেই যে তিনটি জায়গায় মানে ডিসফাংশন হতে পারে: ইন্টারপার্সোনাল ফাংশনিং, অকুপেশনাল ফাংশনিং, সোশ্যাল ফাংশনিং। যদি ওই ব্যক্তি যদি পার্সোনালিটি ডিসঅর্ডারের কারণে অকুপেশনাল, একাডেমিক অথবা সোশ্যাল, ইন্টারপার্সোনাল মানে যে নিত্যদিন যার সাথে সামাজিক সম্পর্ক রাখে, স্বামী স্ত্রী, সহকর্মী, সহযোদ্ধা, সহপাঠী, সহদর ইত্যাদি, তো তাদের সাথে যদি পারস্পরিক লেনদেন মানে মত বিনিময় এবং ভাব বিনিময়, বস্তু বিনিময়, এগুলো যদি ঠিক থাকে, ফাংশনিং ঠিক আছে। তারপরে কাজের জায়গায় সে যদি দায়িত্ব পালন করে, তাহলে অকুপেশনাল ফাংশনিং ঠিক আছে। তারপরে সোশ্যাল ফাংশনিং, তাকে মানে সামাজিকতা রক্ষা করা, বন্ধুকে সম্ভাষণ জানানো, আত্মীয়কে সমর্পিতা জানানো, এইভাবে যদি সে কাজগুলো করে থাকে এবং সে যদি বিচ্ছিন্ন থাকে, তাহলে সেই পার্সোনালিটি ডিসঅর্ডারকে আনুষ্ঠানিকভাবে ডায়াগনোসিস করা হয় না। কিন্তু যদি, কারণ এটাতে কোনো চিকিৎসা নাই, পার্সোনালিটি ডিসঅর্ডারকে কেন আমরা সাইকিয়াট্রিস্টরা বিশেষভাবে চিহ্নিত করি না, এটার মৌলিক কারণ হচ্ছে যে এটার জন্য আমরা কোনো স্ট্রাকচার্ড কোনো মানে চিকিৎসা পদ্ধতি, যে ওষুধ দিয়ে এটা কোনো আমরা করতে পারি। এখানে বলে রাখি যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে সাধারণত যারা আক্রান্ত থাকেন তারা অনেক সময় নিজেকে আঘাত করতে পারেন, অর্থাৎ সুইসাইড করতে পারেন, এবং তাদের ভেতরে মাইক্রোসাইকোসিস, অর্থাৎ কয়েক ঘন্টার জন্য একবার নিজেকে বদলে যেতে পারেন, যেমন একদম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। সেই ক্ষেত্রে ওই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা কিছু ঔষধ মানে দিয়ে থাকি এবং তাতে তার উপকার হয়। জি খন্দকার তাহের, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমার মনে হয় যে আমাদের যেটুকু সময়সীমা তার চেয়ে আমরা বেশি সময় নিয়ে ফেলেছি। তবে এই বিষয়টা অনেক বড়, আরো কিছু আলোচনার হয়তো ছিল, তারপর আমরা চেষ্টা করেছি যতটুকু আলোচনা করা যায়। আপনাকে অনেক ধন্যবাদ সাম্প্রতিক এই বিষয়টি নিয়ে একটি সুন্দর আলোচনার জন্য। সবাইকে ধন্যবাদ শোনার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি সাম্প্রতিককালের যেসব বিভৎস ঘটনা ঘটছে, নৃশংস ঘটনা ঘটছে, সেগুলো আমাদের মনোরাজ্যে কি ধরনের প্রভাব ফেলছে, আমাদের মানসিক স্বাস্থ্যে তা কিভাবে সেটাকে ক্ষতিগ্রস্ত করছে কিনা, সেটা আমরা আজকে আলোচনায় চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরতে। তো আশা করি আমাদের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন TVN 24 এর সাথে।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।